আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটাও আমি রাতের রান্না থেকে শুরু করছি, মানে সন্ধ্যা থেকে। তো রাতের জন্য রান্না বসিয়েছি। এখানে আমি লাউয়ের ছোলা, মানে খুব কুচি একটা লাউ আনা হয়েছিল, সেই ছোলাটাকে আমি ভারীভাবে কেটে নিয়েছি। নিয়ে এই লাউয়ের ছোলাগুলো কুচিয়ে নিয়েছি, আর সাথে এই তো আলু দিয়ে দিয়েছি একটা। আর পাশাপাশি চুলোতে অল্প একটু রং চা বানিয়ে নিচ্ছি। যেহেতু একজনের জন্য চা, তাই ছোট্ট একটি পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণের একটু চা, শুধু গরম মশলা দিয়ে, চিনি ছাড়া অল্প একটু চা। আর এই চাটা খাবে আমার মা। তো আমার মা দুধ চা খায় না, আর দুধ দিয়ে কফিও খায় না। যদি খায় শুধু ব্ল্যাক কফিটা আর এই অল্প পরিমাণের একটু রং চা, তাও চিনি ছাড়া। তো চা হয়ে গেছে, আমি এখন একটি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পাশাপাশি তো একটু পানি গরম দিয়েছি। মেয়ে হরলিক্স খাবে, এর জন্য একটু পানি দিয়েছি গরম, যে ওকে একটু হরলিক্স বানিয়ে দেব। আর এইদিকে আমার তো একটা বাজে অভ্যাস আছেই, যে রান্না করব আর শুধু চুলা মুছবো। তো চুলার উপরে একটু কিছু পড়লে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি সাথে সাথেই চুলাটা পরিষ্কার করে নিই আর কি নেওয়ার চেষ্টা করি। আর যখন ভালো না লাগে তখন তো ওরকমই পড়ে থাকে, সবসময় কিন্তু কাজ করতে ভালোও লাগে না। আর এইদিকে এই তো মেয়ের জন্য হরলিক্স বানিয়ে নিচ্ছি। আর আমি সবসময় কী করি, হরলিক্সটা বড় বয়মের থেকে ঢেলে ছোট বয়মে নিয়ে নিই, কারণ বড় হরলিক্সটাই আনা হয় সব সময়। তাই হরলিক্স আর দুধ এরকম ছোট দুই বয়মের ভিতরে রেখে দেই, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ দুধ হরলিক্সে কিন্তু একটু বাতাস ঢুকলেই নষ্ট হয়ে যায়। আর যেহেতু হরলিক্সটা প্রতিদিনই দুধ আর হরলিক্স প্রয়োজন হয়, কোনো সময় 2বার 3বারও খুলতে হয়, বাতাস ঢোকার চান্স তো থেকেই যায়। তাই কোনো রিস্ক না নিয়ে ছোট বয়মের মধ্যেই ঢেলে নিই একেবারে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আরেকটি অনুরোধ করছি সবার কাছে, প্লিজ ভিডিওর নিচে এসে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এতে আপনার আমার উভয়ের চ্যানেলেরই ক্ষতি। তো এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেলের উপরে পরিশ্রম দিয়ে যদি চ্যানেলের ক্ষতি আপনারটাও করেন, সাথে সাথে আমারটাও করেন, তাহলে তো এর কোনো ফায়দা নেই। তাই চেষ্টা করুন যে কাজটা করার একটু মন থেকে করার, কারো ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এদিকে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি তরকারি রান্নার জন্য, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে তো একটা কেটে রাখা মাছ আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে এখন কষিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই তো মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। আর আজকে আমি মাছগুলো রান্না করব ফুলকপি, আলু আর সিম দিয়ে। খুব অল্প পরিমাণে একটু ফুলকপি, সিম আর আলু নিয়েছি। আর এই তো কষানো মশলাটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি তরকারিগুলোকেও কষিয়ে নিব। তো একদিকে কিন্তু আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি, আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আপনারা তো দেখেই নিচ্ছেন। আর এর মধ্যে জান্নাতের বাবা ফোন দিয়েছে অফিস থেকে, যে বলল কি রান্না করছো, তো ওনাকে বললাম কি রান্না করতেছি। তো তার আবদার, সে আজকে রাতে আর ভাত খাবে না, বিরিয়ানি খাবে, তার জন্য যেন আমি বিরিয়ানি রান্না করি। তো যেই বলা সেই কাজ, ওনার খেতে ইচ্ছে করেছে আর আমি সেটা রান্না করে খাওয়াবো না, তা তো হতেই পারে না। তো ফ্রিজে গরুর মাংস ছিল, সেটাই বের করে আমি ভিজিয়ে নিচ্ছি। তো মাংসটা যেহেতু শক্ত, এখানে আমার গরম পানি করে দিতে হবে। আমি কিন্তু গরম পানি করে দিয়ে মাংসটাকে ভিজিয়ে নিয়েছি। আর পাশাপাশি কিন্তু আমার এখানে তরকারিটা বলক এসে পড়েছে। আমি এখন যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এই যে তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প সময় রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমি একটু ঝোল ঝোল অবস্থায় নামাবো, কারণ তরকারিটা যেহেতু আজকে আর খাওয়া হবে না, কালকে
খাওয়া হবে। তো কালকে তো আবার গরম করতে হবে, এর জন্য একটু ঝোল অবস্থায় আমি তরকারিটা নামিয়ে নেব। আর এই তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। একটু ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিয়েছি, কারণ ডাল রান্না করার কথা ছিল আর ভাজিতেও দেওয়ার কথা ছিল। তো বাকি রান্নাগুলো যেহেতু আর করছি না, তাই সবগুলো ধনিয়া পাতা আমি তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি। তো তরকারিটা নামিয়ে নিয়ে এখানে আমি বিরিয়ানির মাংসটা রেডি করতে চলে এসেছি। আর খুব সিম্পলভাবেই আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ, বিরিয়ানি মশলা, মরিচের গুঁড়া, আমরা কিন্তু বিরিয়ানিতে একটু মরিচের গুঁড়া বেশি দিই, কারণ আমার বাসায় ঝালটা সবাই পছন্দ করে। আর সাথে আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে একটু বেশি পরিমাণেরই তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণের। পেঁয়াজটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নেব। তারপর এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে মেরিনেট করে মাংসগুলো রেখেছিলাম সেগুলোই এখন এখানে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আমি পেঁয়াজের সাথে মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই যে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর একটু সেদ্ধ করা লাগবে খুব ভালোভাবে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু লো হিটে ছিল মাংস থেকে এই পানিগুলো বের হয়েছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্তই দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই, 2 রকমের বাদাম, কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা। এগুলো কিন্তু একসাথে আমি ব্লেন্ড করে সবসময় ডিপ ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি। তো এই মিশ্রণটা কিন্তু কাচ্চি বিরিয়ানি, বিরিয়ানি, তেহারি, রোস্ট এই সব খাবারগুলোর ভিতরেই কিন্তু এই মিশ্রণটা যায়। এর জন্য এটা ঘরে থাকলে কিন্তু খুব উপকার হয়। তো এখান থেকেই বেশ কিছু পরিমাণের আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই তো চুলার আঁচ কমিয়ে অফ ক্যামেরায় আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছি আর কি। তারপর এই তো আমি আগে থেকে কিন্তু পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি চালটার সাথে মাংসটা মিশিয়ে ভেজে নিব। এই ভাজাটা যত বেশি ভালো হবে বিরিয়ানিটা কিন্তু অতই বেশি ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। আর পাশাপাশি চুলোতে কিন্তু বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি আলুও ভেজে নিচ্ছি। তো সব কিছু আর দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতেই কিন্তু অনেকটা লং হয়ে গেছে। এত কিছু বিস্তারিত দেখাতে গেলে আপনাদের কাছেও ভালো লাগবে না, আপনারাও বোরিং হয়ে যাবেন। তাই একটু কেটে কুটেই আপনাদের সাথে শেয়ার করছি। তো চালটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমার পানিটাও শুকিয়ে গেছে। বিরিয়ানিটা প্রায় 80% মতো রান্না হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এখানে এড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের ঘি। আর এই ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ আমার কর্তামশাইয়ের ঘি ছাড়া কিন্তু চলে না যে কোনো খাবারের। মানে রিচ খাবার, পোলাও, বিরিয়ানি, রোস্ট এগুলোর ভিতরে ঘিয়ের ঘ্রাণটা একটু কড়া হতে হয়, তাহলেই তার কাছে খেতে ভালো লাগে। তো ঘি আর আলু দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একেবারে সুন্দর মতো নেড়ে চেড়ে একেবারে গুছিয়ে দমে দিয়ে রাখবো আর 10 মিনিটের মতো, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো দমে দেওয়ার পরে আমার বিরিয়ানির ফাইনাল লুক, এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি আর একটু নেড়ে চেড়ে একটু উল্টিয়ে নিচ্ছি। তারপর এই তো সবাই মিলে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর আমার বাসায় যখনই ভালো মন্দ কিছু রান্না করা হয় আমি চেষ্টা করি, মানে আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। তো এখানে বড় একটা শ্রেণীর ভিতরে খাবার বেড়ে নিয়েছি, সবাই মিলে একসাথে খাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।